আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। 2021 সালে যারা পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষার্থী আছো, তাদের জন্য থার্ড উইকের অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে, তোমরা জানো। তোমাদের জন্য আজকে থার্ড উইকের যে অ্যাসাইনমেন্টটা আছে, উৎপাদন ব্যবস্থাপনার যে অ্যাসাইনমেন্ট আছে তোমাদের, সেই অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে এসেছি আমি। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবে, তাহলে তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কিত সব ধরনের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন অ্যাসাইনমেন্ট সলিউশনে চলে যাচ্ছি। উৎপাদন ব্যবস্থাপনার যে প্রশ্নটা আছে, তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে, অধ্যায় বিপণন পরিচিতি। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে অধ্যায় বিপণন পরিচিতি। আর বিপণনের ধারণা, ক্রম বিকাশ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ। ঠিক আছে, তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বিপণনের ধারণা, ক্রম বিকাশ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ। আর তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে, বিপণনের ধারণা ব্যাখ্যা করতে হবে, বিপণনের ক্রম বিকাশ বর্ণনা করতে হবে, বিপণনের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে হবে, বাজার বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে হবে। আমাদেরকে মূল্যায়ন নির্দেশনা কী কী দেওয়া আছে এখানে, আমাদেরকে দেখতে হবে বিপণনের ধারণা। বিপণনের ধারণা যদি আমরা বিপণনের সমসাময়িক ধারণা উদাহরণ যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। উদাহরণসহ বিপণনের ধারণা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। দেন 2 নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের বিপণনের ক্রম বিকাশ। ক্রম বিকাশ যেটা আছে বিপণনের 7 থেকে 8টি পর্যায় যথাযথভাবে বিশ্লেষণ করলে, 7 থেকে 8টি পর্যায় যথাযথভাবে বিশ্লেষণ করলে তোমরা 4 পাবে। বিপণনের বৈশিষ্ট্য, তোমাদেরকে বিপণনের বৈশিষ্ট্য 5টি বৈশিষ্ট্য লিখতে হবে যথাযথভাবে। বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য 5টি লিখতে হবে যথাযথভাবে ব্যাখ্যা করতে পারলে। বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য, বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য 5টি লিখবা। তোমরা যদি যথাযথভাবে লিখতে পারো তাহলে তোমরা 4 পাবা। আর বাকিগুলো আছে মূল্যায়ন রুবিক্স, এগুলো তোমরা দেখে নিবে, বাকিগুলো আমি আর বললাম না। এখন আমরা চলে যাই, চলো সরাসরি সলিউশনে চলে যাই। আমরা এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবা, তোমাদের অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা হবে সেটাই লিখবা। তোমরা এখানে লিখবা বিপণনের ধারণা ও ক্রম বিকাশের বৈশিষ্ট্য যেটি আছে, শিরোনামে তোমরা লিখবা বিপণনের ধারণা ও ক্রম বিকাশ। আর তোমরা বাকিটা তোমরা যে প্রথমে পূরণ করে নিয়েছো সেভাবে পূরণ করে নিবা। আমরা প্রথমত লিখব বিপণনের ধারণা ব্যাখ্যা করব। আমরা এটা তোমরা কভার পেজের পর এই পেজটা লিখবা, কভার পেজের নিচে যে পেজটা দিবা 2 নম্বর পেজটা, এটা লিখবে। যে ফন্ট পেজটা হবে তোমাদের অ্যাসাইনমেন্টের যে ফন্ট পেজটা হবে, তোমরা সাধারণত এটা এভাবে লিখে ফন্ট পেজটা লিখবে। আর যদি না লিখো কোনো সমস্যা নেই। ক নাম্বার তোমাদের বিপণনের ধারণা ব্যাখ্যা করতে হবে, খ নাম্বার বিপণনের ক্রম বিকাশ বর্ণনা করতে হবে, গ নাম্বার বিপণনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে হবে, ঘ নাম্বার বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য। ফার্স্টে আমরা বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য লিখব, দেন আমরা বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য লিখব। আমরা 1 নম্বর উত্তর লিখব বিপণনের ধারণা। বিপণনের ধারণা এখানে আমরা একটু পরে আসতেছি, এগুলো উদাহরণে আমরা লিখব যেহেতু, তাই আমরা এইখানে পরে আসতেছি। আমরা ফার্স্টে লিখব বিপণন কাকে বলে। বিপণন বলতে আমরা কি বুঝি। তোমরা এখান থেকে লিখতে পারো জিনিসটা, এখান থেকে বিপণন বা বাজারজাতকরণ হলো একটি প্রক্রিয়াভিত্তিক কাজ। আমরা ক নাম্বার উত্তর লিখছি বিপণন বা বাজারজাতকরণ হলো একটি প্রক্রিয়াভিত্তিক কাজ। এই প্রক্রিয়ায় ভোক্তা বা ক্রেতাদের মানবীয় ও সামাজিক প্রয়োজনগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলো পূরণের চেষ্টা করা হয়। বিপণন সম্পর্কে প্রখ্যাত লেখক ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং লেখকদের যা বলেছেন তোমরা এটা লিখে দিতে পারো। এই দুইটা লেখকের যা বলেছে এটা লিখে দিতে পারো। বিপণন সম্পর্কে যদি আর কিছু বলতে চাও, উপরোক্ত আলোচনা থেকে বিপণন সম্পর্কে যে ধারণা পাওয়া যায়, বিপণন হলো ভোক্তাদের জন্য ভ্যালু সৃষ্টি করা, ক্রেতাদের সাথে মুনাফাযোগ্য সম্পর্ক গড়ে তোলা, ক্রেতাদের নিকট হতে ভ্যালু আয়ত্ত করা, ক্রেতাদের প্রয়োজনগুলো পূরণ করার লক্ষ্য ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা। আর বিপণনকে তোমরা যদি আরেকটু ভালো করে বোঝাতে চাও, তোমরা এই ছকটা দিয়ে দিবা। সরবরাহকারী, কোম্পানি, প্রতিযোগী, পরিবেশের প্রধান শক্তিসমূহ, বাজারজাতকরণ, মধ্যস্থ ব্যবসায়ী, ভোক্তা। এই ছকটা তোমরা একে দেখিয়ে দেবা। দেন আমরা এখন এখান থেকে তোমরা উদাহরণগুলো চাইলে লিখতে পারো। এখানে যে উদাহরণগুলো আছে এখানে লিখতে পারো। উদাহরণ হিসেবে তোমরা এটাও দিতে পারো। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্য বা সেবা ভোগ করি। এই সকল পণ্য বা সেবা কিন্তু আমাদের হাতে নাগালের মধ্যে উৎপাদিত হয় না, এগুলো দেশ বিদেশে বিভিন্ন স্থানে উৎপাদিত হয়ে আছে আমাদের কাছে।
আবার আমাদের হাতের নাগালে পেলে আমরা সব কিছু ক্রয় করি না। ঠিক আছে, এটা তোমরা চাইলে লিখতে পারো, না চাইলে সমস্যা নেই। আর উদাহরণ হিসেবে তোমরা এগুলো দিতে পারো। শ্রেণীবদ্ধকরণ, বিজ্ঞাপন, গুদামজাতকরণ, পরিবহন, এই সবগুলো আমাদের বিপণনের মধ্যে পড়ে। তা আমরা উদাহরণ হিসেবে এগুলো লিখতে পারি। আমাদের খ নাম্বার আমাদেরকে বলা হয়েছে বিপণনের ক্রম বিকাশ বর্ণনা করতে। খ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে বিপণনের ক্রম বিকাশ বর্ণনা করতে। তো ক্রম বিকাশ বলতে এখানে আমরা বিপণনের যে ইতিহাস আছে ইতিহাসটা লিখব। আত্মনির্ভরশীলতার যুগ, এখানে আমাদেরকে তোমাদেরকে 7 থেকে 8টি ক্রম বিকাশ বর্ণনা করতে বলা হয়েছে। 7 থেকে 8টি ক্রম বিকাশ বর্ণনা করতে বলা হয়েছে। তোমরা 7টিও দিতে পারো, চাইলে 8টি দিতে পারো। তোমাদের ভালো মার্কস পাওয়ার জন্য 7 থেকে 8টি বিপণন ব্যবস্থা, বিপণনের ক্রম বিকাশ লিখতে হবে। আত্মনির্ভরশীলতার যুগ, আত্মনির্ভরশীলতার যুগটি মানব সভ্যতার প্রথম যুগে প্রত্যেক মানুষই ছিল আত্মনির্ভরশীল এবং তারা নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন করত। এই সময় তারা বনে জঙ্গলে, পাহাড়ের গুহায় বা নদীর তীরে দলবদ্ধ হয়ে বসবাস করত। বিনিময় যুগটা কি? বিনিময় যুগটা হচ্ছে প্রাচীন সভ্যতার এক পর্যায়ে নিজের প্রয়োজন মেটানোর পরে কারো কাছে একদিকে যেমন কিছু কিছু পণ্য উদ্ধৃত থাকতো, অন্যদিকে আবার কেউ উক্ত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারত না। ফলে তখন উদ্ধৃত পণ্য বিনিময় করে পারস্পরিক প্রয়োজন পূরণ করত। এই সময়কালকে বিনিয়োগ যুগ বলা হয়। উৎপাদন যুগটা কি? উৎপাদন যুগটাকে তোমরা লিখে দিবে। পণ্য বিনিময়ের মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হয়, ফলে অনেকেই অধিক পণ্য উৎপাদন করে উদ্ধৃত পণ্য বিনিময়ের মাধ্যমে লাভবান হতে চেষ্টা করে। মূলত 1600 সালের পর থেকে এই অবস্থা সৃষ্টি হয়। তাই 1600 সাল থেকে 1930 সাল পর্যন্ত সময়কালকে উৎপাদন যুগ বলা হয়। তুমি চাইলে এতটুকু লিখতে পারো। বিক্রয় যুগ, বিক্রয় যুগটা কি? 1930 থেকে 1950 সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। বিপণন যুগ, বিপণন যুগটা কতকাল পর্যন্ত? 1950 সাল থেকে 60-এর দশকের বিপণন যুগ বলা হয়। ঠিক আছে, বাকিটা ডিটেলস তোমরা 2 থেকে 3 লাইন করে লিখে দিবা। আমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক বিপণন যুগ। সামাজিক বিপণন যুগ 1970 সালের পর থেকে সামাজিক বিপণন যুগের সৃষ্টি হয়। এই সময়ে সারা বিশ্বের সমাজের বিভিন্ন উপাদানকে প্রাধান্য দেওয়া শুরু হয়, ফলে বিপণন দর্শনও পরিবর্তন আসতে থাকে। সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ, 1990 সালের পর থেকে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ শুরু হয়। এ সময়ে বিপণনকারীরা ক্রেতা ও অন্যান্য পক্ষের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা উদ্যোগী হয়ে ওঠে। সম্পর্ক ভিত্তিক বিপণনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ক্রেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে তাদেরকে স্থায়ী ক্রেতার রূপান্তর করা। সামাজিক যোগাযোগ, সামাজিক যোগাযোগটা কি? তোমরা লিখে দেবে সামাজিক যোগাযোগটা কি। সামাজিক যোগাযোগের মধ্যে আমরা তো বুঝি এখন অনলাইন মার্কেটিং, টুইটার, ইউটিউব, ওয়াহু, গুগল ইত্যাদি আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যম। ইনস্টাগ্রাম, এগুলো খুবই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ঠিক আছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যম মূলত 2000 সালের পর থেকে মূলত এই যুগের সূচনা হয়। ঠিক আছে, তবে আমাদের দেশে 2010 সালের পর থেকে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের পণ্য সেবা সম্পর্কে ক্রেতাদের মাঝে প্রচার করতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম কি সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই জনপ্রিয়, এগুলো তোমরা লিখে দিবে, যেমন ওয়াহু, গুগল, ওয়ার্ড, ইউটিউব, টুইটার, ঠিক আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, অনলাইন মার্কেটিং, এগুলো আর কি। আর এই যে এখানে যে ছক আকারে দিয়েছে তোমাদেরকে, এটা তোমরা এটাও দেখিয়ে দিবে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কীভাবে মানে আত্মনির্ভরশীলতার যুগের মধ্যে চলে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কীভাবে আত্মনির্ভরশীল যুগে চলে এসেছে তোমরা ছকটা এঁকে দিতে পারো। তোমাদেরকে যেহেতু 7 থেকে 8টি বলে দেওয়া হয়েছে তোমাদেরকে মূল্যায়ন নির্দেশকে, তোমরা 7 থেকে 8টি দিতে পারো। এখানে আমি 8টি পয়েন্ট লিখে দিয়েছি, তোমরা চাইলে 7টিও লিখতে পারো। এখন আমরা চলে যাব গ নম্বর কোশ্চেনে। তোমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে বিপণনের বৈশিষ্ট্য বর্ণনা করতে বলা হয়েছে তোমাদেরকে। তোমাদের যে বিপণনের বৈশিষ্ট্যগুলো তোমরা চিহ্নিত করবা কীভাবে। বিপণনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমাদের বিপণন বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভ্যালু যোগকারী কার্যক্রম, যে কাজের মাধ্যমে পণ্যর নতুন উপযোগ সৃষ্টি করে পণ্যর বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয়, তাকে ভ্যালু যোগকারী কার্যক্রম বলে। যেমন উদাহরণ হিসেবে এগুলো দিয়ে দিবা তোমরা, সামাজিক যোগাযোগ নাম্বার 2 নম্বর পয়েন্ট।
বিপণন একটি সামাজিক প্রক্রিয়া, যে প্রক্রিয়া সমাজে বসবাসকারী জনগোষ্ঠীর প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণ লক্ষ্য, সমাজ, সংস্কৃতি এবং ক্রেতা বা ভোক্তাকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাকে সামাজিক প্রক্রিয়া বলে। ঠিক আছে, উদাহরণ হিসেবে এগুলো দিয়ে দিতে পারো একটা। উদাহরণ তো এখানে নাই। একজন বিপণনকারী সকল কাজ সমাজে বসবাসরত মানুষের মঙ্গলের জন্য পরিচালিত হয়, তাই বলা যায় বিপণন একটি সামাজিক প্রক্রিয়া। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। ঠিক আছে, বিপণনের বিভিন্ন স্তরে নতুন পণ্যর উন্নয়ন, বন্টন ব্যবস্থার উন্নয়ন, মূল্য পর্যালোচনা, মূল্য নির্ধারণের নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন, বিপণন প্রসারণ, নীতি নির্ধারণ ইত্যাদি বিষয়সমূহ জড়িত। ঠিক আছে, প্রতিটি স্তরে বিপণন মিশ্রণের সঠিক কৌশল নির্ধারণে কার্য পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, পেশনা দান এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যবস্থাপনার কাজ সম্পূর্ণ করতে হয়। এই জন্য বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলা হয়। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। আমাদের 4 নম্বর পয়েন্ট অর্থনৈতিক প্রক্রিয়া। অর্থনৈতিক প্রক্রিয়াটা কি তোমরা এখান থেকে লিখে দিতে পারো, অর্থনৈতিক প্রক্রিয়াটা কি। ঠিক আছে, অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্যে কী কী পড়ে আমার? স্থানগত গুদামজাতকরণ, সময়গত ও ক্রয় বিক্রয়, সত্যগত উপযোগ সৃষ্টি করে। এই জন্য বিপণনকে অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে গণনা করা হয়। ঠিক আছে, তোমরা 4 থেকে 5টি পয়েন্ট লিখতে পারো, যেহেতু এখানে বলা আছে। আমি এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছি, এখানে 12টার মতো পয়েন্ট আছে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পয়েন্টগুলো লিখে দিবা, যে পয়েন্টগুলো তোমাদের ভালো লাগে, আর যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট বেশি এই পয়েন্টগুলো লিখবা। বিনিময় প্রক্রিয়া। বিনিময়ের মাধ্যমে ভোক্তা তার প্রয়োজন ও অভাব পূরণের ব্যবস্থা করলে বিনিময়ের কাজ সংগৃহীত হয়। বিনিময়কারীর কাজ হচ্ছে ভোক্তাদের সন্তুষ্ট করা, যাতে তারা পুনরায় বিনিময় প্রক্রিয়ায় অংশ নেয়। ব্যবসায়ের প্রত্যাশায় বিপণনকারীরা ক্রেতাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে, তাই বিপণনকে বিনিময় প্রক্রিয়া বলা হয়। 5 নম্বর পয়েন্ট পর্যন্ত আমি তোমাদের বুঝিয়ে দিলাম, আর বাকিটা তোমরা পরে বুঝে নিবা। আর সুতরাং পরিশেষে কিছুটা লিখে দিবা। সুতরাং বিপণনকে কতিপয় প্রতিষ্ঠান কার্যাবলী সমাবেশ বলা যায় না। বিপণন হচ্ছে একটি সামগ্রিক ব্যবস্থা। এই ব্যবস্থায় কোনো একটি অংশে পরিবর্তন দেখা দিলে সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে তার প্রভাব পড়ে, তাই বিপণন কার্যক্রম। আমাদের 4 নম্বর আনসার হচ্ছে বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য, অর্থাৎ বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য। বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য লিখবো আমরা এখান থেকে লিখব। বাজার ও বিপণন পরস্পর সম্পর্কযুক্ত দুটি শব্দ হলেও অর্থগত এবং ব্যবহারিক ক্ষেত্রে উভয়ের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। ঠিক আছে, সংজ্ঞা, যদি বাজারের সংজ্ঞা দিতে চাই, বাজার হচ্ছে কোনো পণ্যর বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। আর বিপণনটা কি? ব্যক্তিক ও সাংগঠনিক উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য ভ্যালু সৃষ্টি ও বিনিময়ের লক্ষ্য, মূল্য নির্ধারণ, প্রসার এবং বন্টনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় বিপণন। উদ্দেশ্যটা কি? বাজারের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন। বিপণনের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে লক্ষ্য বাস্তবায়ন করা। 3 নম্বর সম্পর্ক। বাজার পণ্য ও ব্যক্তির সাথে সম্পর্কিত। বিপণন কি? বিপণন পণ্য বা সেবা বিনিময়ের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলীর সাথে সম্পর্কিত। 4 নম্বর পণ্য, সেবা ও ধারণার ক্ষেত্রে শুধুমাত্র মালিকানা হস্তান্তরের কাজ বাজারে সম্পাদিত হয়। বিপণনে পণ্য, সেবা ও ধারণা বিনিময়ের কাজ সম্পাদিত হয়। 5 নম্বর পয়েন্ট গুরুত্ব। বাজারে বিক্রেতার প্রয়োজন পূরণের উপর গুরুত্ব দেওয়া হয়। বিপণনের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তার প্রয়োজন পূরণের উপর গুরুত্ব দেওয়া হয়। তোমাদের ওখানে 5টি পয়েন্ট দিলে হবে, 4 থেকে 5টি পয়েন্ট দিলে হবে। গুরুত্ব। বাজারে বিক্রেতার প্রয়োজন পূরণের উপর গুরুত্ব দেওয়া হয়। বিপণনের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তার প্রয়োজন পূরণের উপর গুরুত্ব দেওয়া। তোমাদেরকে যেহেতু 5 নম্বর পয়েন্ট পর্যন্ত ওইখানে লিখতে বলা হয়েছে, আমি তোমাদেরকে 5টি পয়েন্টে বুঝিয়ে দিলাম, আর বাকিগুলো তোমরা বুঝে নেবে। আর পার্থক্যটা তোমরা ছক আকারে লিখবা, ছক আকারে লিখলে পার্থক্য খুব একটা ভালো মার্কস পাবা। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। হচ্ছে 5 নম্বর আনসার হচ্ছে বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। উদ্দেশ্য। বিক্রয়টা কি? বিক্রয়ের উদ্দেশ্য হলো পণ্য বা সেবার মালিকানা হস্তান্তর করা। বিপণনের উদ্দেশ্য হলো ক্রেতা বা ভোক্তার চাহিদা খুঁজে বের করা এবং সে অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহের মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা। আওতা। বিক্রয়ের আওতা অত্যন্ত সীমিত, বিপণনের আওতা ব্যাপক ও বিস্তৃত। সূচনা। পণ্য উৎপাদনের পরে বিক্রয়ের কাজ শুরু হয়, পণ্য উৎপাদনের পূর্বেই বিপণনের কাজ আরম্ভ হয়।
4 নাম্বার গুরুত্ব। পণ্য বিক্রয়ে পণ্যর বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেওয়া হয়, বিপণনে ক্রেতাদের চাহিদার উপর গুরুত্ব দেওয়া হয়। 5 নাম্বার উপযোগ। উপযোগ শুধুমাত্র মালিকানা বা সত্ত্বগত উপযোগ সৃষ্টি করে। বিপণন মালিকানাগত উপযোগ ছাড়াও স্থানগত, সময়গত, তথ্যগত, রূপগত উপযোগ সৃষ্টি করে। তোমাদেরকে আমি 5টি পয়েন্টে বুঝিয়ে দিলাম। এখানে 6টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা 5টি পয়েন্ট লিখবা। তোমাদের মূল্যায়ন রুবিক্সে যেহেতু 5টি পয়েন্টের কথা বলা হয়েছে, তোমরা 5টি পয়েন্ট লিখবা। আর তোমাদের এই আনসারটা আমি মূলত বের করেছি তোমাদের যে উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র খালেকুজ্জামানের যে বইটি আছে, এই বইটি থেকে মূলত। আশা করি আমার অ্যাসাইনমেন্টটি তোমাদের একটু হলেও উপকার আসবে। যদি একটু হলেও উপকার আসে বা ভালো লেগে থাকে, একটু লাইক করে দিবা। আর যারা চ্যানেলটিতে নতুন আছো বা ভিডিওটি নতুন দেখছো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর নোটিফিকেশন বেলটি অন করে দিবা। তাহলে তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যে অ্যাসাইনমেন্টগুলো আছে, তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আশা করি।